যে কোশ্চেনটা আপনাদের মধ্যে বারবার আসছে সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন কি এসআইআর এর মাধ্যমে আসলে এনআরসি লাগু করতে চাইছে। এই অ্যালিগেশনটা কিন্তু মানে ইলেকশন কমিশনের এগেনস্টে উঠছে, 1 নম্বর অ্যালিগেশন। আরেকটা, এনআরসি কি বর্তমান কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, এইটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা উঠে আসছে আমাদের এই এসআইআর এবং তার সংক্রান্ত যে সমস্ত বক্তব্যে তার মধ্যে। আর এসআইআর এর মাধ্যমে কি এনআরসি আসতে চলেছে? আরেকটা প্রশ্ন খুব বড় হয়ে দাঁড়াচ্ছে, এনআরসি হলে কি কোনো বিশেষ ধর্মের বা বিশেষ জাতের মানুষের ক্ষতি হবে? এইটা একটা খুব বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে। আর এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সম্পূর্ণ তথ্যনিষ্ঠ একটা আলোচনা আপনাদের জন্য এই ভিডিওতে। নমস্কার, ফান্ডাদার আরেকটা দুর্দান্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে যে কথাটা বারবার বলি, প্লিজ 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 আমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু একদম সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা থেকে ইন্সপিরেশন পাবো, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবার সঙ্গে শেয়ার করুন। কারণ এই রাজনীতির বাইরে বেরিয়ে কথা, এটা কিন্তু ইউটিউবের খুব কম চ্যানেলে আপনি পাবেন। সুতরাং এই ব্যাপারটাকে শেয়ার করলে তবেই তো রাজনীতি নিরপেক্ষ একটা ভিউজ আপনার সবার কাছে পৌঁছে দিতে পারবেন। তাই কাইন্ডলি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা লাইক করতে একদমই ভুলবেন না। সুতরাং এই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এই তিনটেই কিন্তু আমাদের অনুপ্রেরণা, তাই প্লিজ। তাহলে চলুন এবার আমরা ভিডিওতে ফিরে আসি সেই প্রথম কোশ্চেনে। ইলেকশন কমিশন কি এসআইআর এর মাধ্যমে আসলে এনআরসি লাগু করতে চাইছে? এই প্রশ্নটা রাজনৈতিকভাবে উঠছে। এর সত্যতা কতটা? প্রথমেই বলে রাখি যে ইলেকশন কমিশন কিন্তু এই এনআরসি বেসিক্যালি কি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্ব সংক্রান্ত একটা ব্যাপার। নাগরিকপঞ্জি বলা হয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে ইলেকশন কমিশন কিন্তু কখনোই নাগরিকত্ব দিতে বা নাগরিকত্ব কেড়ে নিতে কোনোটাই পারে না। ইলেকশন কমিশনের সেই ক্ষমতাই নেই। ইলেকশন কমিশন শুধুমাত্র ইলেকশন রিলেটেড কাজকর্মগুলোই করতে পারে, অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করা, ইলেকশন করানো, গণনা, ফল প্রকাশ, এই পার্টটা। কখনোই নাগরিকত্ব সংক্রান্ত কোনো বিষয়ে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নেই, একদম পরিষ্কার করে এটা বলা আছে। সুতরাং এনআরসি সংক্রান্ত কোনো বিষয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন ঠিক করতে পারবে না। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্রক্রিয়া, সম্পূর্ণ ডিফারেন্ট একটা পদ্ধতি। এবং এনআরসি অ্যাকচুয়ালি যদি হয় কোনো সময়, তাহলে সেটা করবে স্বরাষ্ট্র দপ্তর, হোম ডিপার্টমেন্ট। এটা কোনো সময়ই ইলেকশন কমিশনের কাজ নয়। সুতরাং ইলেকশন কমিশন মানে এসআইআর তো এর আগেও হয়েছে। এসআইআর এর আগে 2002-03 সালে লাস্ট হয়েছিল। সুতরাং এসআইআর এর সঙ্গে এনআরসির কিন্তু কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কটা মূলত রাজনৈতিক কারণে টানা হচ্ছে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট দুটো বডি। এনআরসি যদি কোনো সময় আসবে কিনা আমরা জানি না, যদি আসে তাহলে সেটা আসবে হোম ডিপার্টমেন্ট থেকে। আর ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইলেকশনের ব্যাপারটাকে ঠিকঠাক করা। সুতরাং এর মধ্যে এনআরসির কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা একদম পরিষ্কার। আচ্ছা, এবারে আমরা পরের কোশ্চেনটায় যাই। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবারে যখন এই ইস্যুটা উঠছেই, তখন আমরা এই ইস্যুটাকে আর একটু ডিটেলে ঢুকি। সেটা হচ্ছে এইটা, এনআরসি কি বর্তমান কেন্দ্রীয় সরকারের চক্রান্ত? এই কথাটাও বলা হচ্ছে। এখন এইগুলো তো রাজনৈতিক মতবাদ, কিন্তু আমরা যদি রাজনৈতিক মতগুলোকে দূরে সরিয়ে রাখি তাহলে একটা মজার তথ্য উঠে আসে।
অ্যাকচুয়ালি আমরা যেন মনে হচ্ছে যে এই এনআরসি ব্যাপারটা এই রিসেন্টলি উঠে আসছে, এনআরসি হতে হবে, এনআরসি করতে চাইছে। কিন্তু অ্যাকচুয়ালি এই এনআরসির প্রপোজালটা বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপের প্রপোজাল কবে ফার্স্ট নেওয়া হয়েছিল আপনারা জানেন? অবাক হয়ে যাবেন শুনলে। এই প্রপোজাল প্রথম নেওয়া হয় 1951 সালে, একদম ঠিক শুনেছেন, 1951-এ। আমরা জানি 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়, আর 1950-তে সংবিধান প্রণয়ন করা হয়। 1950-তে সংবিধান প্রণয়ন করা হয়। এরপরে সংবিধান প্রণয়নের পরে 1951 সালে প্রথম সেন্সাস হয় ইন্ডিয়ায়। 1951 সালে, এটা 1951 সালে হয়। এখন সেন্সাস হওয়ার পরে দেখা গেল, অ্যাকচুয়ালি আমাদের তো 1947 সালে যে স্বাধীনতা এসেছিল সেটা তো দেশ ভাগের মাধ্যমে এসেছিল। আপনারা জানেন পাকিস্তান এবং ভারত আলাদা করে দুটো রাষ্ট্র তৈরি হয়, এবং পাকিস্তান আবার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে বিভক্ত ছিল, যেটা পরে 1971-এর পরে বাংলাদেশ হয়, কিন্তু আগে ওটা পূর্ব পাকিস্তান ছিল। তো এই যে 1947 সালে দেশ ভাগের মাধ্যমে স্বাধীনতা আসলো আমাদের, তারপরে কি হয়েছে, একটা মানে গ্রেট মাইগ্রেশন হয়েছে। মানে পাকিস্তান, মানে পূর্ব বা পশ্চিম যাই বলুন না কেন, পাকিস্তান থেকে বহু লোক ভারতবর্ষে এসছেন এবং ভারতবর্ষ থেকে অনেক লোক পাকিস্তানে গেছেন। তো এই মাইগ্রেশন হওয়ার পরে, অর্থাৎ এই মাইগ্রেশনটা চলেছে 1947 থেকে 1950 এই অবধি। তারপরে ভারত সরকার এই সেন্সাস করার ডিসিশন নেয় এবং 1951 সালে প্রথম সেন্সাস বা জনগণনা হয়। এবং এই জনগণনার পরে সংসদে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই 1951 সালেই যে আমাদের দেশের জন্য একটা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ তৈরি করার দরকার আছে। কারণ এই দেশ থেকে ওই দেশে গেছে, ওই দেশ থেকে এই দেশে এসছে, এবার কারা এখন তাহলে ভারতে রয়ে গেল তার একটা হিসেব দরকার। তো সেই হিসেবটা করার জন্য এনআরসি 1951 সালে প্রথম প্রপোজ করা হয়। এবার প্রশ্ন উঠবে, তাহলে হয়নি কেন? রাজনীতি কেন হয়নি জানি না, কিন্তু যদি তখন 1951 সালে এই ডিসিশন যদি নেওয়া হয়ে যেত তাহলে আজকে এই সমস্যাগুলোই হতো না। কিন্তু যে কারণে আজকেও এনআরসি হচ্ছে না, ঠিক সেই কারণেই, সেই রাজনৈতিক কারণেই সেই সময়ও এনআরসি করা হয়নি। তো ফলে এনআরসি ব্যাপারটা কিন্তু 1951 সাল থেকে চলছে, এরম নয় এটা আজকে। এবং এখন আপনি যদি রাজনীতিকে দূরে সরিয়ে রাখেন তাহলে প্রশ্ন হচ্ছে যে এনআরসি কি সত্যি দরকার? আমরা এটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ বাদ দিয়ে একটু আলোচনা করে দেখি। দেখুন, প্রতিটি দেশ, যে কোনো দেশ আপনি ধরুন, সেই দেশের আলটিমেটলি সম্পদ কিন্তু সীমিত। মানে কোনো দেশেরই কিন্তু আনলিমিটেড সম্পদ নেই, তাদের সম্পদ নির্দিষ্ট। অর্থাৎ এতটা তাদের ল্যান্ড আছে বা জমি আছে একটা দেশের মধ্যে, তার এতটা পরিমাণ সেখানে খাদ্যশস্য উৎপাদন হয়, এতটা খনিজ পদার্থ আছে, এই সমস্ত যে সম্পদ একটা দেশের থাকে, এই সম্পদের তো একটা সীমা আছে, আনলিমিটেড কোনো কিছু নয়, সব কিছুরই একটা সীমা আছে। এখন ধরা যাক একটা দেশ, সেই দেশে ধরা যাক 100 বিঘা জমি আছে, 100 বিঘা জমিরই দেশ একটা, এবং সেই দেশে 100 জনই লোক আছে, বসবাস করে। 100 জন লোক, 100 বিঘা জমি, এবং সেই জমিতে ধরা যাক ধান চাষ হয়। এবার ধান চাষ হয়ে 100 কুইন্টাল ধান উৎপন্ন হয়, ধানও উৎপন্ন হচ্ছে 100 কুইন্টাল। এবার এই 100 জন লোকের মধ্যে এই 100 কুইন্টাল ধান বন্টন করে দেওয়া হয়, তাহলে অ্যাভারেজে একটা লোক 1 কুইন্টাল করে ধান প্রতি বছর পাচ্ছে। ফর অ্যান এক্সাম্পল, আমি আবার বলছি, উদাহরণ দিচ্ছি। এখন এইখানে যদি আরও 100 লোককে ঢুকিয়ে দেওয়া হয়, এই 100-র সঙ্গে আরও প্লাস 100 করে দেওয়া হয়, যদি 200 লোক চলে আসে, ভালো করে বুঝুন। সাধারণভাবে আমরা যদি ধরে নিই যে একজন লোক সারাদিনে 1 কৌটো চালের ভাত খান, তাহলে মোটামুটি 4 দিনে তিনি 1 কেজি চালের ভাত খাবেন। তাহলে সারা মাসে মোটামুটি 7 থেকে 8 কেজি চাল তার লাগবে।
এবার 7 থেকে 8 কেজি চালের ভাত যদি একজন খান, তাহলে পরে 12 মাসে, প্রতি মাসে যদি 7 থেকে 8 কেজি চাল দেয়, তাহলে 12 মাসে মোটামুটিভাবে 8 12 96, মানে প্রায় 100 কেজি চালই তার লাগে। এটা হচ্ছে নর্মাল। এইবার যদি আমরা আরও 100 লোককে এখানে ঢুকিয়ে দিই, তাহলে এই 100 বিঘে জমি তো বেড়ে যাবে না, 100 বিঘে জমি 200 বিঘে হবে না, তাহলে এই 100 বিঘে জমির মধ্যে এই 100 কুইন্টাল চালই তো তৈরি হবে। কিন্তু এখন লোক হয়ে গেছে 200, তাহলে কি হবে? তাহলে সেই 100 কুইন্টাল চাল তখন ভাগ হবে 200 লোকের মধ্যে, তার মানে প্রত্যেকের ভাগে তখন গিয়ে পড়ছে 50 কুইন্টাল চাল। কারণ সম্পদ সীমিত, সম্পদ তো বাড়ানো যাবে না। এবার এই 50 কুইন্টাল চাল ভাগ হবে 200 লোক, প্রত্যেকের ভাগে 50 কুইন্টাল পড়ছে, তার মানে তখন আর 1 কেজি চালের ভাত প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারবে না, তার ভাগটা কমে যাবে। তো এইটা হচ্ছে সমস্যা। সুতরাং সমস্ত দেশেই দেশের ক্ষেত্রে তার যেহেতু সম্পদ সীমিত, সেহেতু দেখবেন কোনো দেশই অন্য দেশ থেকে অনুপ্রবেশকারীদের সেই দেশে আশ্রয় দিতে চায় না। আপনি যদি চান, আপনি কি আমেরিকায় ঢুকে পড়তে পারবেন না। যদি আপনি জোর করে ঢুকেও পড়েন বা কোনোভাবে নজর এড়িয়ে ঢুকেও পড়েন, তারপরে তাকে কিন্তু ফেরত পাঠিয়ে দেবে। ওই যে এর আগেও দেখেছেন, চেন বেঁধে ফেরত পাঠিয়েছে। তো আলটিমেটলি কিন্তু সব দেশ তার সম্পদকে আগলে রাখতে চায়, সেই সম্পদ তার নাগরিকদের মধ্যে বন্টন করতে চায়। এখন যদি এটা আমরা না করি, তাহলে কি হবে? আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ আমরা অনেক বেশি লোকের মধ্যে বন্টন করে দিতে হবে আমাদের, যেটা, এবং সেটা তো কোথাও না কোথাও শেষ হওয়া দরকার। যদি আমি ধরে নিই, কেউ বলছেন বেস পিরিয়ড অমুক ধরবো, যেদিন যেটা খুশি ধরো, তুমি 2025 বেস পিরিয়ড ধরো কি 2020, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। প্রবলেম হচ্ছে একবার 1951 সাল থেকে আমরা শুধু ভাবছি হবে 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 হবে, কিন্তু একবার এনআরসি না হওয়া অবধি কিন্তু অনুপ্রবেশ এবং সেই অনুপ্রবেশকারীরা ভারতের নাগরিক হওয়া, এটা কিন্তু আটকানো যাবে না। এইটা হচ্ছে রাজনীতির বাইরে বেরিয়ে কথা। কবে বেস পিরিয়ড হবে ওটা রাজনীতির কারবারিরা চর্চা করুন। 2025 হলে 2025ই হোক, কিন্তু হোক, না হলে পরে এই অনুপ্রবেশ কোনোদিন বন্ধ হবে না। এবং আমি আপনাদের বলছি যে মানে এই 1951 সাল থেকে শুধু রাজনৈতিক কারণে কিন্তু এই এনআরসি আলটিমেটলি করা হয়নি, এটা হচ্ছে বাস্তব। সুতরাং এটা বর্তমান কেন্দ্রীয় সরকার নয়, এটা 1951 সালে যে সরকার ছিল সেই সময় থেকে এটা প্রপোজাল হয়ে এসছে, কিন্তু রূপায়ণ হয়নি আজ অবধিও। কেন? রাজনৈতিক কারণে। বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর এই সিরিজের সবকটা ভিডিওতেই তো আমি এটা দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি যে 2002-এর ভোটার লিস্ট পাবেন এখান থেকে। আপনি এই ওয়েবসাইটে গিয়ে 2002-এর ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন, যেটা আপনাদের কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে? আর পরিশেষে আবার বলি, এই রাজনৈতিক আলোচনা বাইরে বেরিয়ে আসা, এটা কিন্তু তখনই সম্ভব হবে ভবিষ্যতেও যখন আপনারা সাপোর্ট করবেন। আপনারা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করেন, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকব? নিরপেক্ষ খবর চাইবেন, নিরপেক্ষ মতামত চাইবেন, তাহলে তো একটু এটা করতে হবে। তাই প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা কথা দিচ্ছি, রাজনীতি নিরপেক্ষ কথা বা রাজনীতি নিরপেক্ষ প্রতিবেদন আমরা সব সময় আপনাদের জন্য নিয়ে আসবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।